আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। গোটা শহর জুড়ে নতুন বছরের প্রস্তুতি চলছে, সেই কারণে সবাই যেন একেবারে ব্যস্ত। নিউ ইয়ার ইভের রাতে সোমনাথ অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করে চলেছিল। স্যার, অনেক রাত হয়ে গেছে, আপনি বাড়ি যাবেন না? ব্যাস আর একটু সময় দাও, তারপরেই আমি একেবারে ফ্রি হয়ে যাব। তোমার তাড়া থাকলে তুমি বাড়িতে চলে যাও। স্যার, অফিস বন্ধ করে যাওয়া তো আমাদের ডিউটি। আপনি কাজ সেরে নিন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। সোমনাথ গার্ডের সাথে কথা বলে নিজে আবারও কাজ শুরু করে দেয়। রাত তখন ঠিক 12টা বাজে। সোমনাথ নিজের কেবিনের বাইরে একটা আওয়াজ শুনতে পায়। ও নিজের কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখে যে ওর কলিগ রূপেশ আর রজনীশ খাবে বলে শ্যাম্পেন আর স্ন্যাক্স নিয়ে এসেছে। আরে, তোমরা সবাই এখানে কেন? নিউ ইয়ার ইভে তুই কাজ করে চলেছিস আর আমরা একা বসে এনজয় করব? তাই দেখ, নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য আমরা এসে গেছি। আরে বাহ, আমার আর অল্প একটু কাজ বাকি রয়েছে, আমি শেষ করে এক্ষুনি আসছি। আরে ভাই, পরের দিন করে নিস কাজটা, ছাড় এসব, চল আজ সবাই মিলে এনজয় করি। বন্ধুদের কথা শোনার পর সোমনাথ নিজের ল্যাপটপ বন্ধ করে দেয় এবং ওদের সাথে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। তারপর গার্ড ওখানে আসে এবং তাকে দেখে সোমনাথ বলে, ভাই, আজকে আমাদের কারণেই কিন্তু তোর লেট হয়ে গেল, নাও তুমিও আমাদের সাথে এনজয় করো। এমনটা বলতে বলতেই শ্যাম্পেনের গ্লাস গার্ডের দিকে এগিয়ে দিল। না স্যার, আমি এসব খাবো না, আমি এই পার্সেলটা আপনাকে দিতে এসেছিলাম। রাতে পার্সেল? রাতে আবার কোন কুরিয়ার সার্ভিস খোলা আছে? সে তো আমি জানি না, শুধু এটুকুনি জানি একজন কালো কোট পরা লোক এসেছিল। উনি বলল আমায় যারা ভেতরে এখনো কাজ করছে তাদের জন্য এই উপহারটা আমি দিলাম। একজন অজানা মানুষ আমাদের কেন উপহার দিতে আসবে? হতে পারে উনি আমাদের ভালোভাবেই চেনেন, তুমি আটকে রাখতে পারতে তো। আমি ভালো করে ওনাকে দেখে কিছু বলার আগেই আমার হাতের ওপর এই প্যাকেটটা রেখে আচমকাই চলে যায়। চলে যায়? এসব তুমি কি বলছো? সোমনাথ অফিসে তুই কাজ করছিলিস, মনে হচ্ছে এই গিফটটা তোর জন্য। হয়তো খুলে দেখ তোর মধ্যে কি আছে, আমরা একটু জানি তোর সিক্রেট সেন্টারটা কে। এসব কথা শুনে ওখানের সবাই হাসতে শুরু করে। আরে, চিনি না জানি না এরকম ভাবে গিফট নেওয়া যায় বল? তুই একটু বেশি চিন্তা করছিস, দে তো, আমি খুলে দিচ্ছি। এমনটা বলেই ও গিফট বক্স সোমনাথের হাত থেকে নিজে নিয়ে নেয়। আর যেই সোমনাথের হাত থেকে ওই গিফটটা কেড়ে নেয়, গোটা অফিস একেবারে অন্ধকার হয়ে যায়। জানলা দরজাগুলো নিজের থেকেই খোলা বন্ধ হতে শুরু করেছিল। আরে, হঠাৎ করে এমন হাওয়া আসলো কোথা থেকে? আর কারেন্ট এখনই যাওয়ার দরকার ছিল। এমনটা বলেই সোমনাথ নিজের মোবাইলের লাইটটা জ্বালায়। অন্যদিকে ওর বন্ধু ওই বাক্সটা খোলে। যেই সোমনাথ ওই বাক্সটার দিকে তাকায়, ও ভয় চিৎকার করতে শুরু করে। ওই বাক্সের মধ্যে একটা কাটা মাথা ছিল, যেটা ওর দিকে তাকিয়ে হাসছিল। কি হলো, চিৎকার করলি কেন? দেখ এই বক্সটার মধ্যে কি আছে। এই বক্সটার মধ্যে? এমনটা বলেই বক্সটার দিকে যেই সে তাকায়, তখনই কারেন্ট চলে আসে। দেখে বক্সটার মধ্যে একটা ফুটবল রয়েছে। অন্য দুজন বন্ধু এটা দেখে হাসতে থাকে এবং বলে, মনে হচ্ছে সোমনাথের অফিসে কেউ বেশি কাজ করতে গিয়ে পাগল হয়ে গেছে, তাই হয়তো সে চায় সোমনাথ অফিসের বাইরে বেরিয়ে তার সাথে ফুটবল খেলুক। তাহলে চলো আমরা খেলা শুরু করে দিই। এমনটা বলেই সোমনাথের কলিগ ওই বলটা নিচে রাখে এবং পা দিয়ে একটা কিক মারে। বলটা একেবারে সোজা সোমনাথের কাছে গিয়ে থামে। আবারও সোমনাথ ওই বলটাকে একেবারে কাটা মাথা হিসেবে দেখে। তারপর সোমনাথ কিছু না বলেই ওখান থেকে চলে যায় এবং নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে। ওর গাড়ির পেছনে এক প্রেতাত্মা বসেছিল, যাকে সোমনাথ এখনো দেখতে পায়নি। আমি এখানের কাউকে তো বেশি চিনি না, আমি আবার কার ক্ষতি করলাম? কে আমার সাথে এরকম নোংরা খেলাটা খেলছে? বাড়িতে এসে খুব তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ে। চিন্তার সারাদিনের কাজের ক্লান্তিতেও ঘুমিয়ে পড়ে। ঘড়িতে রাত তখন প্রায় 3টে বাজে। সোমনাথের গোটা শরীর ব্যথা করতে শুরু করে। ওর এমন মনে হচ্ছিল যে কেউ যেন ওর শরীরের ভেতর থেকে ওর নিজের আত্মাটা বের করার চেষ্টা করছে। ও এক ঝটকায় ঘুম ভেঙে উঠে বসে।
তারপরও দেখতে পায় যে ও সারা শরীরে কতগুলো পিঁপড়ে হাঁটছে এবং সেগুলো অনবরত কামড় দিয়ে চলেছে। ওই পিঁপড়েগুলোকে ও হাত দিয়ে সরাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু হাতটাও কিছুতেই নাড়াতে পারছিল না। দেখতে দেখতে সোমনাথের গোটা শরীর রক্ত আর মাংস খুঁটে খুঁটে খেয়ে একেবারে কঙ্কাল বার করে দিয়েছিল, আর সোমনাথের শরীরের কঙ্কাল তার বিছানার পাশে পড়ে রয়েছে। ওই পিঁপড়েগুলো ধীরে ধীরে সোমনাথের হাড়গুলোও খেয়ে ফেলছিল। সোমনাথ অসহায় হয়ে কিছুই করতে পারেনি। আচমকাই ওর মোবাইলে অ্যালার্ম বাজতে শুরু করে, আর সোমনাথের একেবারে ঘুম ভেঙে যায়। ও একেবারেই ঘামে পুরো ভিজে গেছিল। এত ভয়ানক স্বপ্ন দেখে ও একেবারে স্তম্ভিত হয়ে গেছিল। ও কিছুতেই বুঝতে পারছিল না যে ওর সাথে এমনটা হচ্ছে কেন। প্রথমে উপহার, তারপরেই স্বপ্ন। আজকের আগে এমনটা কোনো দিনও হয়নি। সোমনাথ চিন্তায় পড়ে যায়, ভাবে ওই উপহারটা কে দিতে পারে, এর সিক্রেট স্যান্টাটা কে। সোমনাথের গোটা শরীর কিন্তু খুবই ব্যথা করছিল। যাই ওর সাথে হয়ে থাকুক না কেন, সেই সব কিছু স্বপ্নে নয়, একেবারে বাস্তবে হয়েছে। কোনো রকমে তৈরি হয়ে যেই ও অফিসে পৌঁছয়, তখন গার্ড এসে বলে, স্যার, আমি ঘুমিয়ে পড়েছি আর আপনি না বলে আমায় চলে গেছেন। যদি একটু বলে যেতেন তাহলে অফিসে তালা লাগিয়ে আমিও বাড়িতে যেতে পারতাম। আরে গেছিলাম তো আমি একা, কিন্তু তোমার সামনে তো রজনীশ আর রূপেশ সেখানেই ছিল। কি বলছেন স্যার আপনি? রজনীশ স্যার, রূপেশ স্যার কখন এলো? ওনারা তো গতকাল হাফ ডে করেই চলে গেছেন। অফিসে তো শুধু আপনিই ছিলেন। মনে হচ্ছে বেশি শ্যাম্পেন তুমি খেয়েছো। ওদের সামনেই তো আমাকে একটা পার্সেল তুমি এনে দিলে। ওই পার্সেলটা আসার পরেই কেমন অদ্ভুত সব হচ্ছে। ওই পার্সেলটা তোমায় কে দিয়েছে? স্যার, আপনি কোন পার্সেলের কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এমনটা বলে গার্ড ওখান থেকে চলে যায়। সোমনাথ তাড়াতাড়ি রজনীশ আর রূপেশের কাছে চলে যায়, যারা গতকাল অফিসে ছিল। সোমনাথ আগের রাতের সব ঘটনা ওদেরকে বলে, কিন্তু শুনে ওরা অবাক হয়ে যায়। ওরা বলে গতকাল ওরা মুভি দেখতে চলে গেছিল, তাই অফিসে ওরা আসেইনি। এমনটা শুনে সোমনাথের মাথা ঘোরাতে শুরু করে, কিন্তু রজনীশ আর রূপেশ একে অপরের দিকে তাকায় এবং চিন্তায় পড়ে যায়। ভাই, কালকে তো ওকে মারার জন্য আমরা সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু এ আবার বেঁচে কি করে ফিরলো? কোনো ব্যাপার না, আজ আমরা ওকে অফিসেই মেরে দেব, কেউ সন্দেহের জায়গায় পাবে না। মুম্বাইয়ের অফিসে সোমনাথের এই ট্রান্সফার কলকাতা থেকেই হয়েছিল। সোমনাথ নিজের নামের মতোই একেবারেই চুপচাপ স্বভাবের। সরকারি অফিসের অনেক কাজের মধ্যেও ঘুষ প্রতারণার থেকে অনেক দূরে থাকে। এমনকি নিজের কলিগকেও কোনো রকম ঘুষ নিতে দেয় না। মুম্বাই মহানগরীর মতো সরকারি অফিস, যেটা উপরি ইনকামের জন্য সোনার খনি, সেখানে একটা টাকাও উপরি ইনকাম না করতে পারাটা রূপেশ আর রজনীশের মতো লোকেদের আগুন জ্বলে যাচ্ছিল। তাই ওরাই নিজেদের রাস্তা থেকে সোমনাথকে সরাবার জন্য তান্ত্রিক বাবার যজ্ঞে সামিল হয়, যেখানে অফিসের গার্ডও যুক্ত ছিল। পরিকল্পনা করেই ওই পার্সেলটা সোমনাথের কাছে পৌঁছয়। তার আগেই পার্সেলটার মধ্যে কালো জাদু করে দেওয়া হয়েছিল। অফিসের সারাদিন বসে বসে সোমনাথ খালি গতকালের ওই রাতের কথা ভেবেই চলেছে। গতকাল রাতের ওই প্রেতাত্মার ছায়া সোমনাথের কেবিনে তখনও ছিল। অন্যদিকে রূপেশ আর রজনীশ ওকে আজ মেরেই ফেলবে বলে ঠিক করেছে। তান্ত্রিক বাবা পুতুলের মধ্যে সূচ ভরে যজ্ঞের মাধ্যমে সোমনাথের শরীরে ব্যথা উৎপন্ন করছে। সোমনাথের অস্বস্তি বেড়েই চলেছে। তারপরেই প্রেতাত্মা সোমনাথের শরীরের মধ্যে বিলীন হয়ে যায়। তারপরে সোমনাথের আর কোনো অসুবিধা হচ্ছিল না শরীরে, কিন্তু রূপেশ ওই যজ্ঞের পুতুলকে সূচ ফুটিয়ে খুব কষ্ট দিচ্ছিল। কিন্তু আচমকায় রজনীশ তখন ব্যথা অনুভব করে। ও ব্যথায় কষ্ট পেয়ে ছটফট করছিল। রূপেশ ওর এরকম আচরণ দেখে ভেবেছিল মজা করছে। ও মনে করেছিল যে ও সোমনাথকে নকল করছে। ওর এমন আচরণ দেখে রূপেশ হাসতে শুরু করে। তান্ত্রিক বাবা এক ঝটকায় ওই পুতুলের মাথা আলাদা করে দেয়। যে এমনটা করলো, দুজনের মাথার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়। যে প্রেতাত্মা কিছুক্ষণ আগে সোমনাথের শরীরে বিলীন হয়ে গেছিল, সেটা ওখানে দাঁড়িয়ে হাসতে থাকে। কোনো খারাপ কাজ করার নিয়তি সর্বদা খারাপই হয়। সেই খারাপটা ফিরে তোমার কাছেই আসবে। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।